ওকে, ইন্ট্রোডাকশন টু ইথিক্যাল হ্যাকিং। এই মডিউলে আমরা আলোচনা করব ইথিক্যাল হ্যাকিং কি, এথিক্যাল হ্যাকিং মেথোডোলজি, এথিক্যাল হ্যাকিং শিখতে গেলে কোন ধরনের স্কিল আমাদের রপ্ত করতে হবে এবং এথিক্যাল হ্যাকিংয়ের ক্যারিয়ার বেনিফিট। এথিক্যাল হ্যাকিংয়ের ক্ষেত্রে ইনফরমেশন সিকিউরিটি বা সাইবার সিকিউরিটি প্রদান করা হয়। তো এই ক্ষেত্রে সাইবার সিকিউরিটির কোর তিনটা গোল আছে, যার একটি হচ্ছে কনফিডেন্সিয়ালিটি, অপরটি হচ্ছে ইন্টিগ্রিটি, আর শেষেরটি হচ্ছে অ্যাভেলেবিলিটি। তো যে কোনো সিকিউরিটি বিষয়ক বই বা সিকিউরিটি বিষয়ক আলোচনা সিআইএ টায়ার দ্বারাই শুরু করা হয়, অর্থাৎ সিআইএ টায়ার ব্যতি রেখে কোনো সিকিউরিটি বিষয়ক আলোচনা হতে পারে না। তো এর প্রথম এলিমেন্টস হচ্ছে কনফিডেন্সিয়ালিটি। কনফিডেন্সিয়ালিটি ডাটার গোপনীয়তা রক্ষা করে, অর্থাৎ আপনার ল্যাপটপে হতে পারে আপনার পার্সোনাল ডাটা অথবা বিজনেস ডাটা আছে। আপনি যদি সেই ডাটাগুলোকে সিকিউর রাখতে চান, অর্থাৎ বাহিরের অ্যাটাকারের হাত থেকে সেই ডাটাগুলোকে যদি সিকিউর রাখতে চান, সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, আপনি ডাটাগুলোকে এনক্রিপ্ট করতে পারেন, অর্থাৎ এনক্রিপশান দ্বারা কনফিডেন্সিয়ালিটি নিশ্চিত করা যায়। ইন্টিগ্রিটির অর্থ হচ্ছে ডাটা মডিফাই বা অল্টারের হাত থেকে রক্ষা করা, অর্থাৎ আপনার যে ইনফরমেশান ইন্টিগ্রিটি দ্বারা সেটার মডিফিকেশান এবং চেঞ্জ রুখতে পারেন। এই ক্ষেত্রে হ্যাশিং অ্যালগোরিদম ইন্টিগ্রিটি প্রোভাইড করে। অ্যাভেলেবিলিটির অর্থ হচ্ছে একজন ইউজার যখন চাইবে ডাটাগুলোকে বা রিসোর্সগুলোকে অ্যাক্সেস করতে পারবে। তো অ্যাভেলেবিলিটি নিশ্চিত করার জন্য আমরা ডিস্ক রিডান্ডেন্সি, লোড ব্যালেন্সিং ইত্যাদি পদ্ধতি ব্যবহার করে থাকি। হোয়াট ইজ সাইবার কিলচেন? তো সাইবার কিলচেন হচ্ছে একটা মেথোডোলজি। একজন অ্যাটাকার বা প্রতিপক্ষ যখন আমাদের কোনো সিস্টেম বা সার্ভিস বা অ্যাপ্লিকেশানে অ্যাটাক করে, তো তারা সে সময় কোনো একটা পদ্ধতি অবলম্বন করে থাকে, অর্থাৎ তারা যে স্ট্র্যাটেজি মেনটেন করে সেটার আদলে এই সাইবার কিলসের মেথোডোলজিটা তৈরি করা হয়েছে। তো লকহিড মার্টিন নামে একটা ইউএস বেস কোম্পানি আছে যারা সাইবার সিকিউরিটি এবং ডিফেন্স নিয়ে কাজ করে। তো একদল লকহিড মার্টিনের ইঞ্জিনিয়ার মিলিটারি কিলচেন মেথোডোলজির আদলে একটা সাইবার কিলচেন মেথোডোলজি তৈরি করে, যার 7টা স্টেপ আছে এবং এই 7টা স্টেপ বিশ্লেষণ করে আমরা অ্যাডভার্সারিয়াল কার্যক্রম বা প্রতিপক্ষের আক্রমণ থেকে রক্ষা পেতে পারি। তো প্রথম স্টেপ হচ্ছে রিকনেসেন্সের অপর নাম হচ্ছে ইনফরমেশান গ্যাদারিং, অর্থাৎ এই স্টেপে একজন প্রতিপক্ষ তার ভিকটিম সম্পর্কে যতটা সম্ভব ইনফরমেশান গ্যাদার করে, আর ইনফরমেশান গ্যাদারিংয়ের জন্য বিভিন্ন ধরনের সার্চ ইঞ্জিন, সোশ্যাল ইঞ্জিনিয়ারিং সাইট, বিভিন্ন ওয়েবসাইট ব্যবহার করা হয়ে থাকে। এই স্টেপ হচ্ছে ওয়েপনাইজেশন, অর্থাৎ ভিকটিম সম্পর্কে যে ইনফরমেশানগুলো একজন অ্যাটাকার সংগ্রহ করে সেগুলোকে বিশ্লেষণ করে সেই দুর্বলতা অনুযায়ী একটা ওয়েপন তৈরি করে। তো এখানে ওয়েপন হচ্ছে একটা ম্যালিশাস কোড বা যেটাকে আমরা পেলোড বলে থাকি। পরবর্তী স্টেপ হচ্ছে ডেলিভারি, অর্থাৎ পেলোডকে ভিকটিম বরাবর পাঠানোর জন্য সাধারণত কোনো মেসেঞ্জার, ইমেল অথবা ইউএসবি ডিভাইসের সাহায্য নিয়ে থাকে, অর্থাৎ অ্যাটাকার একটা ফিশিং লিঙ্ক তৈরি করে সেটা
কোনো ইমেল বা ইউএসবি ড্রাইভের মাধ্যমে ভিকটিমের কাছে পৌঁছায়। তো এই স্টেপ হচ্ছে এক্সপ্লয়টেশন। যে পেলোডটা ভিকটিমের কাছে পাঠানো হলো সেই পেলোডটাকে এই স্টেপে ট্রিগার করা হয় বা এক্সিকিউট করা হয়। পরবর্তী স্টেপ হচ্ছে ইনস্টলেশন। ইনস্টলেশনে অতিরিক্ত কিছু ম্যালিশিয়াস সফটওয়্যার ইনস্টল করা হয়। কারণ একজন অ্যাটাকার যখন ভিকটিমের কোনো সিস্টেমে প্রবেশ করে সে সময় তার অ্যাক্সেস ক্যাপাবিলিটি একটা লিমিটেড পর্যায়ে থাকে বা তার ক্ষমতাটা ন্যূনতম থাকে। এই ক্ষেত্রে সে তার প্রিভিলেজ এসকেলেশন করার জন্য বা ক্ষমতাকে বর্ধিত করার জন্য এবং ব্যাকডোর তৈরি করার জন্য কিছু অতিরিক্ত সফটওয়্যার ইনস্টল করে থাকে। এর পরবর্তী স্টেপ হচ্ছে কমান্ড অ্যান্ড কন্ট্রোল। এখানে একজন অ্যাটাকার তার ভিকটিমের সাথে টু ওয়ে কমিউনিকেশন চ্যানেল তৈরি করে এবং অ্যাটাকার ইচ্ছে মতো সেই ভিকটিমের সিস্টেমে প্রবেশ করে এবং যতদিন খুশি সে সেই সিস্টেমে অবস্থান করতে পারে। অ্যাকশন অন অবজেক্টিভ, অর্থাৎ এটা অবজেক্টিভটা ফুলফিল হওয়ার স্টেপ। যখন এই অবজেক্টিভটা ফুলফিল হয় সেক্ষেত্রে একজন অ্যাটাকার ভিকটিমের সিস্টেমে ডিস্ট্রাকটিভ কোনো কার্যকলাপ সম্পন্ন করে, অর্থাৎ তার অ্যাপ্লিকেশান অথবা কোনো সার্ভিস ডিলিশনের মাধ্যমে তার টার্গেটটা ফুলফিল করে। তো একজন সিকিউরিটি এক্সপার্ট বা এথিক্যাল হ্যাকার হিসেবে সাইবার কিলসের মেথোডোলজির 7টা স্টেপ বিশ্লেষণ করে আমরা যদি কোনো স্ট্র্যাটেজি মেনটেন করতে পারি তাহলে অ্যাটাকারের কোনো অ্যাটাক আমরা পূর্ববর্তী স্টেপে বা প্রিলিমিনারি স্টেপেই আটকে দিতে পারি। হোয়াট ইজ হ্যাকিং? তো দেখেন, কোনো সিস্টেম ভালনারেবিলিটিস খুঁজে বের করে বা কোনো সিস্টেমের দুর্বলতা খুঁজে বের করে যদি একজন ব্যক্তি সেই সিস্টেমের মধ্যে প্রবেশ করে এবং সেই সিস্টেমের রিসোর্সগুলোকে অ্যাক্সেস করে তাহলে সেটাকে আমরা হ্যাকিং বলবো। এছাড়া যদি কোনো অ্যাপ্লিকেশান সফটওয়্যার বা কোনো সিস্টেমকে মডিফাই করে কেউ যেটা মূল ক্রিয়েটরের উদ্দেশ্যকে ব্যতি রেখে, তবে সেটাকেও আমরা বলবো হ্যাকিং। এছাড়া কোনো ইন্টেলেকচুয়াল প্রপার্টি, অর্থাৎ আপনার কোনো গবেষণাধর্মী কোনো কিছু অথবা আপনার কোনো ইলেকট্রনিক বুক, এগুলোকে যদি কেউ চুরি করে বা ম্যানিপুলেট করে তবে সেটাকে আমরা হ্যাকিং বলে থাকি। হু ইজ হ্যাকার? হ্যাকার হচ্ছে অ্যাডভান্স কম্পিউটার স্কিল সম্পন্ন একজন ব্যক্তি, অর্থাৎ যার অ্যাডভান্স লেভেলের হার্ডওয়্যার নলেজ রয়েছে এবং সে সফটওয়্যার দ্বারা কিছু টুল ক্রিয়েট করতে পারে, তাকে আমরা হ্যাকার বলে থাকি। হ্যাকিংটাকে কেউ কেউ হবি হিসাবে নেয়, অর্থাৎ সে দেখতে চায় কতগুলো কম্পিউটার বা কতগুলো নেটওয়ার্কে সে কম্প্রোমাইজ করতে পারছে। কিছু হ্যাকারের ইন্টেনশন ব্যাড থাকে, অর্থাৎ তারা ইলিগ্যাল অ্যাক্টিভিটিসের ক্ষেত্রে এই হ্যাকিং স্কিলটাকে ব্যবহার করে। তো মোট কথা হলো, যদি কেউ ম্যালিশাস ইন্টেনশন নিয়ে বা খারাপ উদ্দেশ্য নিয়ে কোনো বিজনেস ডাটা, পার্সোনাল ডেটা, ফাইন্যান্সিয়াল ইনফরমেশান, ক্রেডিট কার্ড ইনফরমেশান, ইউজার বা পাসওয়ার্ড চুরি করে তবে তারা এক ধরনের হ্যাকার। হ্যাকার ক্লাসিফিকেশান। তো ব্ল্যাক হ্যাট হ্যাকার কারা? যারা তাদের হ্যাকিং স্কিলটাকে কোনো ম্যালিশাস ইন্টেনশন বা খারাপ উদ্দেশ্যে প্রয়োগ করে সেক্ষেত্রে তারা ব্ল্যাক হ্যাট হ্যাকার। হোয়াইট হ্যাট হ্যাকার কারা? হ্যাকিং স্কিলটাকে ডিফেন্সিভ পারপাসে ব্যবহার করে, অর্থাৎ ব্ল্যাক হ্যাট হ্যাকারের কার্যক্রমকে রুখে দেওয়ার জন্য ডিফেন্সিভ হ্যাকাররা কাজ করে, এদেরকে সিকিউরিটি অ্যানালিস্টও বলা হয়ে থাকে। গ্রে হ্যাট হ্যাকার।
গ্রে হ্যাট হ্যাকারের অফেন্সিভ এবং ডিফেন্সিভ দুই ধরনের স্কিলই থাকে, অর্থাৎ এরা কোনো সিস্টেমের ক্ষতি সাধনও করতে পারে, আবার সেই সিস্টেমকে রক্ষাও করতে পারে। তো কখনো কখনো একজন গ্রে হ্যাট হ্যাকার তার কোড অফ ইথিক্স লঙ্ঘন করে এবং কোনো সিস্টেমের ক্ষতি সাধনও করে থাকে। হ্যাকটিভিস্ট কারা? হ্যাকটিভিস্ট হচ্ছে কোনো পলিটিক্যাল এজেন্ডা বাস্তবায়নের জন্য একটা গ্রুপ অফ হ্যাকার কাজ করে, অর্থাৎ তাদের মোটিভ থাকে কোনো মোটিভেশনাল স্পিচকে সবার মধ্যে ছড়িয়ে দেওয়া, এবং এক্ষেত্রে তারা কোনো ওয়েবসাইটকে ডিসেবল করে বা ওয়েবসাইটকে ইনঅ্যাক্টিভ করে। স্ক্রিপ্ট কিডি কারা? এরা আনস্কিল হ্যাকার, অর্থাৎ এদের নিজস্ব কোনো হ্যাকিং স্কিল থাকে না। এরা ডার্ক ওয়েব থেকে টুল বা স্ক্রিপ্ট ক্রয় করে এবং পরবর্তীতে সেগুলোকে হ্যাকিং প্রসেসটাই ব্যবহার করে। স্টেট অ্যাক্টরস এক ধরনের হ্যাকার যারা এক দেশ থেকে অন্য দেশের কোনো ইলেকশন সিস্টেম বা ইলেকশন প্রসেসকে ম্যানিপুলেট করে বা সেই ধরনের কাজে তাদের হ্যাকিং স্কিলটাকে ব্যবহার করে। হোয়াট ইজ ইথিক্যাল হ্যাকিং? ইথিক্যাল হ্যাকিং হচ্ছে যখন একজন হ্যাকারের কার্যক্রমগুলো কোনো সিকিউরিটি পারপাসে বা সিকিউরিটি প্রোভাইডের ক্ষেত্রে ব্যবহার করা হবে, অর্থাৎ এদের উন্নত মানের টুল বা ট্রিক সম্পর্কে ধারণা থাকে এবং তারা কোনো সিস্টেমের ভালনারেবিলিটিস খুঁজে বের করে এবং সেই অনুযায়ী সিকিউরিটি প্রোভাইড করে। তো এথিক্যাল হ্যাকাররা কোনো অর্গানাইজেশনের পারমিশন নিয়ে যদি সেই মানে অর্গানাইজেশনের কোনো সিস্টেম বা অ্যাপ্লিকেশানের বাগগুলো ফাইন্ড করে এবং সে অনুযায়ী রিপোর্ট জেনারেট করে এবং সেগুলোকে রক্ষণাবেক্ষণের জন্য কোনো প্রসেস বলে, তবে সেটা ইথিক্যাল হ্যাকিংয়ের মধ্যে পড়ে। বাগ বাউন্টি কি? এখন প্রচুর প্ল্যাটফর্ম আছে যেখানে বিভিন্ন ধরনের সিকিউরিটি বিভিন্ন ধরনের টেকনোলজিক্যাল অর্গানাইজেশানগুলো তাদের ওয়েবসাইট বা বিভিন্ন ধরনের সিস্টেমের বাগ ফাইন্ডিংয়ের মাধ্যমে রেওয়ার্ড ঘোষণা করে, এবং আপনি একজন ইথিক্যাল হ্যাকার হিসেবে তাদের বাগ ফাইন্ডিংয়ের মাধ্যমে বা রিপোর্ট জেনারেটের মাধ্যমে আপনি রিওয়ার্ড পেতে পারেন। কী ধরনের টেকনিক্যাল স্কিল রিকোয়ার্ড একজন ইথিক্যাল হ্যাকারের? এখানে বেজ লেভেলের কিছু স্কিল জানতে হয় এবং অ্যাডভান্স লেভেলের কিছু স্কিল রপ্ত করতে হয়। তো একজন ইথিক্যাল হ্যাকার হতে গেলে মূলত লিনাক্স সম্পর্কে ভালো ধারণা থাকতে হয়। লিনাক্সের অনেকগুলো ডিস্ট্রিবিউশন আছে, তার মধ্যে কালি এবং প্যারট অন্যতম। তো আমরা কালি এই কোর্সে ব্যবহার করব। নেটওয়ার্কিং স্কিল অবশ্যই থাকতে হয়, তার মধ্যে ওএসআই মডেল এবং প্রোটোকল সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে, অর্থাৎ ওএসআই মডেলের কোন লেয়ারে কোন ইকুইপমেন্টগুলো কাজ করে এবং কোন প্রোটোকলগুলো কোন কোন পোর্টে রান করে ইত্যাদি। স্ক্রিপ্টিং স্কিল, সাইবার সিকিউরিটিতে বেশ কিছু টুলের ব্যবহার আছে এবং কিছু অটোমেশনের কাজ থাকে। তো সেই ক্ষেত্রে আপনি পাইথন বা ব্যাশ স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ জানলে আপনি অ্যাডভান্টেজ পাবেন। সলিড হ্যাকিং মেথোডোলজি, এথিক্যাল হ্যাকিংয়ের ক্ষেত্রে একটা মেথোডোলজি ব্যবহার করা প্রয়োজন। তো সেই জন্য আপনার কোনো না কোনো ধরনের হ্যাকিং মেথোডোলজি জানতে হবে। টুল ফ্যামিলিয়ারিটি, আপনাকে মেটাসপ্লয়েড, বার্ডসুট, নেসাস ইত্যাদি টুল সম্পর্কে ভালো নলেজ থাকতে হবে। অ্যাক্টিভ ডিরেক্টরি, এটা একটা রেড টিমিংয়ের বিষয়। আমরা জানি যে সব ধরনের অর্গানাইজেশান উইন্ডোজ প্রোডাক্ট ব্যবহার করে থাকে, আর অ্যাক্টিভ ডিরেক্টরির সিকিউরিটি একটা ইথিক্যাল হ্যাকিংয়ের বড় পার্ট। ওয়্যারলেস অ্যাটাক, একজন ইথিক্যাল হ্যাকার ওয়্যারলেস পেনিট্রেশন টেস্টিং বা ওয়্যারলেস অ্যাসেসমেন্ট করে থাকে। ওয়াচ টপ 10 ওপেন ওয়েব অ্যাপ্লিকেশান সিকিউরিটি প্রজেক্ট, এটা ওয়েব অ্যাপ্লিকেশান বা ওয়েব সিকিউরিটি রিলেটেড। কোডিং স্কিল, পাইথন বা ব্যাশ সম্পর্কে কোডিং স্কিল থাকলে ভালো। সফট স্কিল, স্ট্রং ডিজায়ার টু লার্ন,
অর্থাৎ একজন ইথিক্যাল হ্যাকারের শেখার আগ্রহ থাকতে হবে। নন কমপ্লাসেন্সি, অর্থাৎ আপনাকে আত্মতুষ্টিতে ভোগা যাবে না। আপনাকে প্রতিনিয়ত সাইবার সিকিউরিটির বিভিন্ন বাগ সম্পর্কে জানতে হবে, বিভিন্ন অ্যাটাক সম্পর্কে জানতে হবে এবং প্রতিনিয়ত আপনাকে এটা নিয়ে কাজ করতে হবে। সোশ্যাল পিপল স্কিল, আমরা জানি যে সাইবার সিকিউরিটির ক্ষেত্রে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং একটা গুরুত্বপূর্ণ পার্ট। তো আপনাকে পিপল স্কিল থাকলে আপনি সোশ্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে অ্যাডভান্টেজ পাবেন। পারসিভারেন্স, অধ্যবসায় থাকতে হবে। ব্লগ, টুইটার ইত্যাদিতে আপনার অ্যাক্টিভিটিস থাকতে হবে, অর্থাৎ আপনাকে প্রতিনিয়ত পোস্ট পড়তে হবে এবং কোনো কমিউনিটিকে হেল্প করার জন্য আপনি পোস্ট জেনারেট করবেন। ক্যারিয়ার বেনিফিটস অফ ইথিক্যাল হ্যাকিং। ইথিক্যাল হ্যাকিংয়ের বেশ কিছু ক্যারিয়ার বেনিফিট রয়েছে। তার মধ্যে একটি হচ্ছে ফ্লেক্সিবল আওয়ার্স, অর্থাৎ একটা প্রবাদ আছে যে সাইবার সিকিউরিটি কোম্পানি কখনো ঘুমায় না। এখানে সপ্তাহে 7 দিন এবং 24 ঘন্টায় কাজের সুযোগ আছে। সো একজন এমপ্লয়ি তার অথরিটির সাথে আলোচনা সাপেক্ষে তার নির্দিষ্ট একটা ওয়ার্ক আওয়ার সেট করে নিতে পারে। গ্রেট স্যালারিজ, এই ফিল্ডে স্যালারি অন্যান্য সেক্টরের তুলনায় অনেক হাই। একজন এন্ট্রি লেভেলের সাইবার সিকিউরিটি ইঞ্জিনিয়ার 70 থেকে 80 হাজার ডলার পর্যন্ত পেয়ে থাকে এবং একজন সিকিউরিটি ম্যানেজার 70,000 থেকে 1 লাখ ডলার পর্যন্ত এবং কখনো কখনো 1 লাখ থেকে 1.5 লাখ ডলার পর্যন্ত আর্ন করে থাকে। রিমোট ওয়ার্ক লাইফ, সাইবার সিকিউরিটির ক্ষেত্রে রিমোট জবের সুযোগ আছে, অর্থাৎ আপনি এক দেশ থেকে আরেক দেশে বা এক সিটি থেকে আরেক সিটিতে কাজ করতে পারেন। লার্জ ডাইভার্সিটি, এই সেক্টরে প্রমোশনের সুযোগ আছে। একজন এন্ট্রি লেভেলের এমপ্লয়ি তার স্কিল এবং ডেডিকেশন দ্বারা দ্রুত প্রমোশন পেতে পারে এবং সে সাইবার সিকিউরিটি ম্যানেজার বা ঊর্ধ্বতন কোনো লেভেলে এন্ট্রি নিতে পারে। রিক্রুটার্স লুক ফর ইউ, তো সাইবার সিকিউরিটি ফিল্ডে এক্সপার্ট লোকের সবসময় একটা শর্টেজ থাকে, অর্থাৎ এখানে জব রেডি বাট পিপল রেডি না। এই জন্য সাইবার সিকিউরিটি কোম্পানিগুলো প্রতিনিয়ত এক্সপার্ট সাইবার সিকিউরিটি প্রফেশনালদের খোঁজ করে থাকে। দ্যাটস অল।